নাগরিক সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, আমরা জানার চেষ্টা করে থাকি এই আয়োজনে সংবাদের পেছনের কারণগুলো কি কি। আপনারা জানেন, এখন আলোচনায় ক্রিকেটের সাথে সাথে বিসিবি নির্বাচন সবচেয়ে আলোচিত ইস্যু। যেমন মানুষ বলছে ক্রিকেট ক্রিকেট, সেই সাথে আলোচনায় বিসিবি নির্বাচন। সেই আমরা জানি সেই নির্বাচনটা আমাদের হাইকোর্টে যে স্টে হয়েছিল, সেখান থেকে আবার আজকে আদালত বলেছে যে নানা ধরনের আমরা সমীকরণ দেখছি যে না, নির্বাচনে বাধা নেই, এই ধরনের নানা 15টা ক্লাবের ভোট নির্বাচন করতে পারবে, এই ধরনের নানা সমীকরণের মধ্যে বিসিবি নির্বাচন হচ্ছে বলা যায়। আবার এরকম হতে পারে যে নানা সংকট তৈরি হতেও পারে। তো এইসব বিষয়ে আসলে কি হচ্ছে, বিসিবি নির্বাচন নিয়ে এত টাল বাহানা কেন, এটা নিয়ে কথা বলতে আমরা একজন আমাদের সিনিয়র সাংবাদিক এম কায়সার ভাইকে আমন্ত্রণ জানিয়েছি। কায়সার ভাই, আপনাকে স্বাগত। আপনারা জানেন যে কায়সার ভাই এই বিসিবি নির্বাচন নিয়ে যেমন আছেন, সেই সাথে উনি একজন ক্রিকেট অ্যানালিস্ট। সে জানার চেষ্টা করব যে ক্রিকেটে কি হচ্ছে বাংলাদেশে, সেই সাথে এই বিসিবি নির্বাচন নিয়ে আসলে কি করছে। আপনারকে প্রথমে একটু জানতে চাই যে আসলে এই বিসিবি নির্বাচন নিয়ে কেন এরকম আগে অতীতে কিন্তু দেখিনি, এইবার এত কেন টাল বাহানা? ধন্যবাদ আপনাকে। প্রথমে একটা বিষয় পরিষ্কার করি যে আমি বিসিবি নির্বাচনে কিন্তু অংশ নিচ্ছি না। আমি সাংবাদিক হিসাবে জাস্ট বিসিবি নির্বাচনটাকে অবজার্ভ করছি, এবং এখানে আপনার অনেক ধরনের জটিলতা আমরা কিন্তু দেখতে পেয়েছি। আপনি যদি সাম্প্রতিক সময়ের কথা যদি বিশ্লেষণ করেন, সেখানে দেখবেন যে হয় কি যে একটা নির্বাচনে জিততে, সবাই নির্বাচনে জিততে চায়, যারা ভোটে অংশ নেয় তারা সবাই কিন্তু তাদের একটা বেসিক চিন্তাটাই থাকে যে আমি নির্বাচনে জিতবো। কিন্তু আপনি সেই নির্বাচনে জেতার জন্য সঠিক প্রক্রিয়ায় যদি থাকেন, তাহলে আমার মনে হয় যে লড়াইটা ঠিক হবে। কিন্তু আপনি যখনই সেটা গ্যারান্টেড হিসেবে পেতে চাইবেন যে আমাকে জিততেই হবে যে কোনো মূল্যে, যে কোনো ভাবে, যে কোনো প্রক্রিয়া, যে কোনো কৌশল আপনি নিতেই পারেন, কুশলী আপনি হতে পারেন, কিন্তু কূট কৌশলটা যেন না হয়। এখানে এবারের নির্বাচনে দেখা গিয়েছে যে আপনার দুপক্ষই, পক্ষ বিপক্ষ, সরকার সমর্থিত পক্ষ, বর্তমান সরকার সমর্থিত পক্ষ, এবং আপনার যারা এটার বিপক্ষে রয়েছেন তারাও, দুপক্ষই কিন্তু আপনার যেটা চেষ্টাটুকু চালিয়েছিলেন যে নির্বাচনে মাঠে নামার আগেই তারা জয়ের একটা গ্যারান্টি চেয়েছিলেন। এর ফলে যেটি হয়েছে যে যারা তাদের ভোটারটা হবেন, সেই কাউন্সিলর থেকে শুরু করে আপনার ভোটার পর্যন্ত যারা হবেন, তাদের সবকিছু মধ্যেই তারা নিজেদের লোককে বসাতে চেয়েছেন বা নিজের লোককে পেয়েছেন। অর্থাৎ যিনি ভোট দিবেন তার কাছ থেকে তিনি যেন গ্যারান্টিটুকু পেয়ে থাকেন যে আমাকেই উনি ভোট দিবে। এই ধরনের একটা গ্যারান্টি যখনই আপনি নির্বাচনের আগে পেতে চাইবেন, তখন সেখানে কিন্তু অনেক ধরনের কৌশল না হয়, সেই কৌশলটা কিন্তু কূট কৌশল হয়ে যায়, যেটা কিন্তু আমরা দেখেছি যে উভয় পক্ষই এই কূট কৌশলের আশ্রয়টা নিয়েছে। তাহলে এই জায়গাটাতে আমার একটা ছোট প্রশ্ন, তাহলে যে আদালতে যে গড়ালো, এটার পিছনেও কি এই কারণটাই ছিল যে কূট কৌশলের অংশ, নাকি অন্য কোনো কিছুটা? তো অবশ্যই। কারণটা হলো যে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়টা হলো যে আদালতে যে 15টি ক্লাবকে আপনার নিষিদ্ধ রিট করে সেটাকে প্রথম অবস্থায় যে আপনার নির্বাচনে অংশ না নেওয়ার যে একটা নির্দেশনা এসেছে আদালত থেকে, সেটার ব্যাখ্যা যদি একটু বলি যে দেখুন, এই 15টি ক্লাবের কিন্তু আপনার জন্মটা যেটা হয়েছিল সেটা কিন্তু আপনি সঠিক প্রক্রিয়া হয়নি। আমি নিজেই রিপোর্ট করেছি সেটাতে সঠিক প্রক্রিয়া হয়নি, কিন্তু শুধুমাত্র কাউন্সিলরশিপ বাড়ানোর জন্যই কিন্তু এই 15টা ক্লাবকে আপনার এক অর্থে অবৈধ প্রক্রিয়ায় আপনার তাদের জন্ম দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও যখন জন্মটা হয়ে গিয়েছে, তারা কিন্তু আপনার থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশনে, সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে, প্রথম বিভাগ থেকে আপনার প্রিমিয়ারে, সব জায়গায় কিন্তু আপনার টিমগুলো খেলছে। তো এই টিমগুলোকে তো আপনি বাদ করতে পারবেন না। তাহলে বাদ করার কি, আপনি শাস্তি দেওয়ার প্রক্রিয়াটা কি? যে কারণে তাদের এই জন্মটা হয়েছিল, অর্থাৎ তারা শুধুমাত্র ভোটে অংশ নেওয়ার জন্য বা কাউন্সিলরশিপের জন্য, আমি মনে করি যে সেই জায়গাটায় একটা যদি ধাক্কা দিতে পারতেন, এই ক্লাবগুলোকে নিষিদ্ধ না করে, তাদের কার্যকলাপকে নিষিদ্ধ না করে, তারা ক্রিকেট খেলবে, কিন্তু তাদের কার্যকলাপকে নিষিদ্ধ না করে শুধুমাত্র একটা মৌসুমের জন্য বা এক বছর জন্য, এই বছরের জন্য যদি আপনি তাদের কাউন্সিলরশিপটা শুধুমাত্র আটকে দিতে পারতেন যে তোমাদের জন্মটাই হয়েছিল এই কারণে তোমাদের এটা এই কাজটুকু করা হচ্ছে, কিন্তু ক্লাব আপনার ঠিক মতো চলবে, সেই দায়িত্বটা যদি ক্রিকেট বোর্ড নিতে পারতো, তাহলে আমার মনে হয় এত জটিলতা তৈরি হতো না। আর ফিরে একটু ব্যাখ্যায়, সেটি হলো যেটি আপনি বললেন যে 15টি ক্লাব, এই 15টি ক্লাব কিন্তু যিনি রিট করেছেন এই 15টি ক্লাবের বিরুদ্ধে, তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন সেই সময়টা কিন্তু এই 15টি ক্লাব লিগে খেলেছে, এবং তিনি আবার যখন নির্বাচনে অংশ নিচ্ছেন, তখন এই 15টি ক্লাবের কাছ থেকে তিনি ভোট পাবেন না, বা এই 15টি ক্লাবের ভোট ব্যাংক আপনি তার প্রতিপক্ষের দলে রয়েছে, এই কারণে তিনি একটা রিট করেছেন, যে রিটের কারণে এই 15টি ক্লাবকে ছাড়াই নির্বাচনের নির্দেশনা এসেছে আদালতের কাছ থেকে। এবং আজকে আমরা যখন এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, তখন কিন্তু তার কিছুক্ষণ আগেই, ঘন্টা কয়েক আগেই আপনার এই রিটের বিরুদ্ধে পাল্টা আরেকটা রিট এসেছে চেম্বার আদালতে, যেটি এসেছে যে এই 15টি ক্লাবের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই। বাট সমস্যাটা হলো যে যখন এই 15টা ক্লাবের পক্ষে এখন রায়টা এসেছে, এই 15টা ক্লাবের হয়তো ভোট দিতে পারবে, কিন্তু এই 15টা ক্লাবের সমস্যাটা তৈরি হয়েছে, এই 15টা ক্লাবের মধ্যে থেকে একজন আপনার এই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, কিন্তু ভোটার লিস্ট অলরেডি ছাপা হয়ে গেছে, ব্যালটে অনেকের ভোট দিয়ে ফেলেছেন, আমি যতদূর জানি ব্যালটে অনেক ভোট দিয়ে ফেলেছেন, এবং
সেই ভোটার লিস্ট ইসে আপনার প্রার্থী তালিকায় তো সেই ভদ্রলোকের নামটা নেই, কারণ তার নামটা তো আগে অমিট হয়ে গেছিল ওই 15টা ক্লাবে, যেহেতু নিষিদ্ধ ছিল। এখন যেহেতু আবার নতুন করে এই 15টা ক্লাবের আপনার আইনি কোনো জটিলতা নেই, ভোটে অংশ নিতে পারবে, তাহলে ওই যে ভদ্রলোক যিনি আপনার এখানে প্রার্থী হয়েছিলেন তার ব্যাপারে কি করবেন? তার নাম কি আপনি আলাদা করে ব্যালট পেপারে ছাপবেন? তিনি তো ই ব্যালট যারা দিয়ে ফেলেছেন তাকে তো আর ভোট দেওয়ার কোনো সুযোগটা নেই। তো সবকিছু মিলে একটা বড় ধরনের একটা আইনি জটিলতা এবং প্রশাসনিক জটিলতার মধ্যে পড়েছে বিসিবির নির্বাচনটা। 6 তারিখে নির্বাচন, আপনার 6 অক্টোবরের নির্বাচন এবং 5 তারিখে এই ধরনের ঘটনা আমাদেরকে শুনতে হচ্ছে। তো সবকিছু মিলে আমি মনে করি যে এই নির্বাচনটা যে ধরনের একটা সুন্দর সফিস্টিকেটেড এবং সিনক্রোনাইজড ওয়েতে হওয়ার কথা ছিল বা প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতামূলক উপায় হওয়ার কথা ছিল, সেটা হয়নি। কারণটা হলো আমি মনে করি যে পক্ষ বিপক্ষ উভয় পক্ষই কিন্তু এটার জন্য দায়ী। আমরাও মনে করি যে আজকে যদি তামিম ইকবাল নির্বাচনে থাকতো তাহলে আমার মনে হয় যে একজন কম্পিটিটিভ হতো। সেই সাথে এই যে একটা রং হারানোর কথা শুনি যে আমরা বিসিবি নির্বাচনকে রং হারালো তামিম না থাকায়, এটা একটু আপনি কোন ভাবে? অবশ্যই আমি তো মনে করি অবশ্যই যে কোনো আপনি ধরেন এটাকে যদি আপনি একটা ম্যাচ হিসেবে খেলা হিসেবে দেখেন, আমি অত দূরের ব্যাখ্যা যাচ্ছি না, সেটা যদি দেখেন কোনো ম্যাচ যদি একটা ওয়ান সাইডেড হয় বা আপনি ম্যাড় ম্যাচ হয়, সেই ম্যাচ দেখেও কিন্তু আনন্দ পাওয়া যায় না। ঠিক এরকম ভাবে এখানেও এইভাবে যেভাবে তামিম ইকবাল যখন তার নামটা প্রত্যাহার করে নিয়েছেন, অনেক অনিয়মের অভিযোগ তুলে তিনি নামগুলো প্রত্যাহার করে নিয়েছেন এবং সেখানে তার দায়টাও অনেকখানি ছিল, আমি কোনো মতোই অস্বীকার করার উপায় নেই। কিন্তু তারপরে আমার মনে হয় যে তিনি যদি নির্বাচন করতেন তাহলে এই নির্বাচনে কম্পিটিটিভনেসটা থাকতো, একটা প্রতিযোগিতা থাকতো। আর প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা না থাকলে সেটা আপনি আমার মনে হয় যে রং তো অবশ্যই হারাবে এবং যে অনিয়মগুলো হয়েছে এখানে এবং যে কায়দায় কিছু কূটকৌশল আরোপ করা হয়েছে, তাতে আমি মনে করি যে বিসিবির এই নির্বাচনটা অনেক অর্থে অনেক দিন যদি নির্বাচনটা হয় তাহলে অনেক দিন ধরে এটা একটা আপনার সমালোচিত হবে, সমালোচনা। কিন্তু আমার একটা এই সাথে প্রশ্ন, তাহলে বুলবুল ভাইয়ের মতো একজন যোগ্য লোক আমরা মনে করি যে সে বিসিবিতে আসার পরে নানা ধরনের কাজে হাত দিয়েছেন এবং যেটা বলি যে জেলা পর্যায়ে সব বিভাগীয় পর্যায়ে উনি হাত দিয়েছেন যে তরুণ খেলোয়াড় বের করার বিষয়। আমার এই জায়গাটা থেকে উনিও তো এই জায়গায়, তার মানে কি উনি কি আসলে এই খালি মাঠে গোল দিতে চাচ্ছেন, এরকম একটা বিষয় হলো দাঁড়ালো? না, এক অর্থে কিন্তু তাই। কারণটা হলো যে কম্পিটিটিভ যদি না থাকেন কেউ, তাহলে তো আপনি এই নির্বাচনটা আপনি বুঝতেই পারছেন। আমরা সবচেয়ে বড় বিষয়টা হলো, আমি আপনাকে একটা ছোট্ট ব্যাখ্যা যাচ্ছি, 25 জনের পরিচালক রয়েছেন, পরিচালক থাকবেন বিসিবিতে। সেই 25 জনের মধ্যে আপনার জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে 6 জন অলরেডি নির্বাচিত হয়ে গিয়েছেন এবং ক্লাব পর্যায় থেকে বা ক্যাটাগরি 2 থেকে যারা নির্বাচিত হবেন সেই 12 জনের 26 জন কিন্তু আপনার শুক্রবার রাতে অলরেডি ই ব্যালটে ভোট দিয়ে ফেলেছেন। দ্যাট মিনস তারা 26টা ভোট পেয়ে গিয়েছেন। সো আমার মনে হয় যে আপনি ক্লাব ক্যাটাগরি থেকেও কারা আসবেন সেটাও অলরেডি নির্ধারিত হয়ে গিয়েছে এবং যেহেতু জেলা এবং বিভাগীয় পর্যায় থেকে কারা আসবেন সেখান থেকে আপনি 10 জনের মধ্যে 6 জন অলরেডি নির্বাচিত হয়ে গিয়েছেন। যে 4 জন রয়েছেন সেই 4 জনও আপনার এই ক্ষমতাসীন পক্ষ যারা রয়েছে তাদের লোকজনই এখানে আসবেন। সো কম্পিটিটিভনেসটা যদি আপনি বলেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে শুধুমাত্র ক্যাটাগরি 3-তে হবে, যেখানে খালেদ মাসুদ পাইলট এবং দেবব্রত পল এই দুজনের মধ্যেই লড়াইটা হবে এবং সেটাই খুব একটা আমার কাছে মনে হচ্ছে যে হাড্ডাহাড্ডি লড়াইটা হবে। 3টা ক্যাটাগরির কথা বলছিলেন, আমি একটু জানতে চাই যে আপনি বলছেন যে কয়েকদিন আগে অলরেডি ভোট দিয়ে ফেলছেন, এই যে আসলে ভোট দেওয়ার আমরা জানি যে 3টা ক্যাটাগরিতে নির্বাচন হয়, এই ভোটটা কিভাবে দেয় এটা একটু যদি বলতেন। আপনি এখানে ভোট আপনি সশরীরে গিয়ে দিতে পারেন একটা, আরেকটা হলো ই ব্যালট যে ভোটের প্রক্রিয়াটা, এবং আমার কাছে মনে হচ্ছে যে ই ব্যালটের প্রক্রিয়াটা অবশ্যই বিদেশ থেকে দেওয়া যায়। আপনি বিদেশ থেকে শুধু অবশ্যই বিদেশ থেকে দেওয়া যায়, কিন্তু বিদেশে যারা থাকবেন তারা দিতে পারেন। যেমন আপনি আসিফ আকবর, তিনি তার নমিনেশন পেপারটাও কিন্তু বাইরে থেকে দাখিল করেছেন একজনকে অথরাইজেশন করে দিয়ে, আর তার ভোটের প্রয়োজন পড়েনি। কারণটা হলো যে তিনি বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছেন। তার এখানে যে আরেকজন ক্যান্ডিডেট ছিলেন চট্টগ্রাম বিভাগ থেকে 3 জন ছিলেন, একজন প্রত্যাহার করে নিয়েছেন, ফলে 2 জন অটোমেটিক ছিলেন, তারা নির্বাচিত হয়ে গেছেন, তার ভোট দিতেই হয়নি। আর ই ব্যালট যেটা, যারা আপনি ভোটিং প্রক্রিয়া চলার সময় বা ভোটিং সময় যারা বাইরে থাকবেন তাদেরকে তাদের ইমেইলে পাঠিয়ে দেওয়া হয় এবং সেই ইমেল থেকে তারা সেটা ডাউনলোড করে একটা স্ক্যান করেন, স্ক্যান করে সেখানে তারা যাকে ভোট দিবেন তাকে টিক চিহ্ন দিয়ে আবার সেই স্ক্যানটা তার নিজস্ব ইমেল থেকে আপনার নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়ে থাকেন। এটার জটিলতাটা কোথায় জানেন? এটার জটিলতাটা হলো যে শুধুমাত্র আপনি বিদেশে থাকলেই যে ই ভোটিং দিতে পারবেন তা না। আপনি যদি মনে করেন যে আমি সশরীরে না গিয়ে ই ব্যালটে অংশ নিব, নির্বাচন কমিশনকে একটা যদি আপনি অনুরোধ করেন তাহলে নির্বাচন কমিশন সেরকম ভাবে আপনাকে ই ব্যালটিং এ সিস্টেমটা করে দেয়। এর জটিলতাটা হলো যে এটার ফলে দেখা গেল যে আপনি ই ব্যালটিং এ আপনার করতে গিয়ে একসাথে একটা রুমের মধ্যে বসিয়ে আপনি 25 জনকে ভোটারকে
বসিয়ে 25 জন ভোটারকে আপনি যে যাদেরকে বললেন তাদের হাতে একটা লিস্ট ধরিয়ে দিলেন এবং বললেন এখানে এখানে সই করতে হবে, টিক চিহ্ন দিতে হবে, এবং তারা সেটাই করলেন এবং তাদের মেইল থেকে পাঠালেন, কিন্তু আপনি তো সেটা নিজে দেখতে পাচ্ছেন একটা ঘরের মধ্যে থেকে 25 জনকে পাঠাচ্ছেন, তো সেটা তো কি ভোট হবে? সেটা তো এক অর্থে কিন্তু মকারি হয়ে যাবে, এবং সেই মকারির কিছুটা হয়েছে আপনি এই এবারের নির্বাচনে। তার মানে এটা হলো যে আমরা যেটা বলতে চাই যে আমরা এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা একটা স্বচ্ছ নির্বাচন সবসময় প্রত্যাশা করছি, এবং এই জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি যে সবচেয়ে স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন হবে। আপনি যেটা বলছিলেন যে আমরা যেটা ডাকসু এবং আমরা ডাকসুতে দেখেছি, জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে দেখেছি যে সেখানে একটা জটিলতা ছিল। আপনি একটা জটিলতার কথা বলেছিলেন যে সেখানে যদি মার্কা না থাকে তাহলে ইয়া করতে পারে কিনা, সেই জায়গাটা থেকে কিন্তু আমাদের ডাকসু নির্বাচনের উদাহরণ আছে। হাইকোর্ট একটা বলছেন যে যেহেতু ব্যালট পেপার ছাপা হয়েছে সেই ক্ষেত্রে সেই আমাদের এই সুযোগ নেই তাকে প্রতিদ্বন্দ্বিতা করা, সেটার থেকে হয়তো এই করা যাবে। কিন্তু আমার প্রশ্নটা হলো এই জায়গাতে যে আপনি বলছিলেন যে তাহলে কি আমরা আবার রাতের ভোটে ফিরে আসলাম, এরকম একটা পদ্ধতি, মানে বিসিবি সেটা উদাহরণ দিল। কেন বিসিবি? এই যে আরেকটা আমার সেই সাথে বিসিবিতে এতজন পরিচালক কি আসলেই প্রয়োজন আছে? এতজন পরিচালক তো অবশ্যই প্রয়োজন রয়েছে, কারণ 25 জন আপনি যখন একটা ক্রিকেট বোর্ডের একটা আপনার 8টা বিভাগ এবং 68টা জেলায় যখন আপনি ক্রিকেট পরিচালিত করতে চাইবেন তখন সেখানে অবশ্যই এতগুলি রয়েছে। কিন্তু প্রশ্নটা হলো যে আমি ক্লাব কোটা থেকে 12 জন এবং আপনার জেলা ও বিভাগ থেকে 10 জন, এই সংখ্যাটা আমরা একটু প্রপোর্শনেট করব কিনা, ক্লাব থেকে এখান থেকে কমাবো কিনা এবং জেলা এবং বিভাগীয় পর্যায়ে বাড়াবো কিনা। আমি মনে করি যে জেলা এবং আঞ্চলিক পর্যায়ে এটা বাড়ানো উচিত, কারণ বাংলাদেশের ক্রিকেটকে আপনি আঞ্চলিকভাবে যদি ছড়িয়ে দিতে চান তাহলে অবশ্যই শুধুমাত্র ক্লাব কোটায় ক্রিকেটকে আটকে রাখলে হবে না, বিশেষ করে ঢাকার ক্লাব কোটায় ক্রিকেটকে আটকে রাখলে হবে না। আপনাকে গ্রাম অঞ্চলে এবং অন্যান্য বিভাগ এবং জেলাগুলোতে ক্রিকেটকে এরকম ভাবে ডিসেন্ট্রালাইজ করতে হবে। তাহলে আপনি দেখবেন যে ক্রিকেট, আমরা যে বারবার বলি যে তৃণমূল থেকে আমাদের তেমন ক্রিকেটার উঠে আসছে না, মুস্তাফিজ একটা উদাহরণ যে সময় তৃণমূল থেকে উঠে আসে, রাইট, মুস্তাফিজ বাগেরহাট, মিরাজের কথা বলে, বাংলাদেশের প্রচুর অনেক প্রতিভাবান ক্রিকেটার উঠে এসেছিলেন, কিন্তু সেই তালিকাটা আপনার যতখানি একটা টেস্ট ক্রিকেট দলের জন্য হওয়া উচিত সেই তালিকাটা তত সমৃদ্ধ নয়। এবং এই কারণে দেখবেন যে আমাদের এখানে যখনই আপনি কোন ক্রিকেট দলে একটা শূন্যতা তৈরি হয়, 4-5 জন অভিজ্ঞ ক্রিকেটার যখন রিটায়ারমেন্টে চলে যান তখন সেই জায়গাটা আর পূরণ করা সম্ভব হয় না, যেটা পৃথিবীর অন্যান্য দেশে খুব সহজে হয়ে যায়, কারণ তাদের আপনার সাপ্লাই চেইনটা, ক্রিকেটারদের সাপ্লাই চেইনটা খুব ভালো। সেটা যদি আপনাকে বাড়াতে হয় তাহলে অবশ্যই আমি মনে করি যে এই ক্রিকেটের ডিসেন্ট্রালাইজেশনটা করতে হবে, আঞ্চলিক ক্রিকেটকে অবশ্যই আপনার প্রায়োরিটি দিতেই হবে যে কোনো মূল্যে। আর আপনি রাতের ভোটের কথা বলছিলেন, আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা অনেক বড় একটা ব্যাড মানে প্রেসিডেন্টস হয়ে গেল, যে একটা লড়াকু ভঙ্গিতে অথবা একটা প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা এবং একটা সম্প্রীতির পরিবেশে যদি নির্বাচনটা একটা অন্যরকম বিষয়, আর যদি আপনি কূট কৌশলে নির্বাচনে জিততে চান তাহলে সেটি কিন্তু অবশ্যই একটা ব্যাড একটা এক্সাম্পল হয়ে থাকবে, যেটা ক্রিকেটের মতো এত জেন্টলম্যান গেমে আমি মনে করি না যে করাটা উচিত ছিল। তার মানে এটা হলো যে এই ভোটের মাঠটা আসলে খুব স্বচ্ছ হলো না এবার। যদি আমরা বলি যে বিসিবি নির্বাচন, যত কথাই বলি দিন শেষে যে আমরা বলবো যে এটার মধ্যে এক ধরনের কৌশল ছিল এবং যেটা প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে। কিন্তু আমরা যদি নতুন নেতৃত্বের প্রতি আপনি কি প্রত্যাশা করেন, যদি এই যে এখানে একজনের কথা আমরা স্মরণ করিয়ে দিই যে আমাদের আসিফ আকবর, যেটা হলো আমরা বলি যে এই আসিফ আকবরের সাথে উনি সমালোচনা করবে, সেই সাথে হলে কারণ উনি হলো, আমরা জানি যতটুকু জানি সে ক্রিকেট সম্পর্কে খুব ভালো ধারণা আছে তার, এবং একসময় ফার্স্ট ডিভিশন ক্রিকেটও খেলেছেন। তার এই যে এই নতুন বোর্ডের প্রতি আপনার প্রত্যাশাটা কি, কিংবা আসিফ আকবরের প্রতি প্রত্যাশা যদি কথা বলি? প্রথমে বলে রাখি যে এই ধরনের নির্বাচনকে যদি কেউ বলেন যে পরিষ্কার, স্বচ্ছ এবং ভালো হয়েছে, তাহলে বুঝতে হবে যে তার বোঝার ভুল রয়েছে অথবা তিনি বায়াসড হয়ে কথাটা বলছেন। কারণ যে প্রক্রিয়া নির্বাচন হয়েছে, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কিন্তু এটা বলবে না যে এটা আসলে ভোট হয়েছে। এটা কম্পিটিটিভ কোনো ভোট হয়নি, এটা এক অর্থে আপনার সিলেকশন হয়েছে, এবং সিলেকশন হয়েছে কিন্তু সেই ভোটের প্রক্রিয়া এই সিলেকশনটা করা হয়েছে এক ধরনের কূটকৌশল চালু করে। আর একটা বিষয় আমি খুব ভালো লেগেছে আমার কাছে, একটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি যে ক্রিকেট বোর্ডে কোনো পরিচালক যখন থাকবেন তিনি যেন একই চেয়ারে 15-20 বছর ধরে বসে না থাকেন। কারণ 15-20 বছর ধরে একই চেয়ারে যদি আপনার পরিচালক পদে বসে থাকেন তখন তার কাছে মনে হয় যে এটা বোধহয় আমার বাপদাদার সম্পত্তি হয়ে গিয়েছে। এই জিনিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নিয়মটা করা উচিত, আমি মনে করি যে কোনো ডিরেক্টর যেন 2 মেয়াদের বেশি সেখানে নির্বাচন করার ক্ষমতা যেন না রাখেন। এই প্রক্রিয়াটা বা এই প্রসেসটা করা হলে তাহলে দেখবেন যে আপনি ঠিক যেরকম ভাবে আমরা বলছি যে ক্রিকেটেও আপনি খেলোয়াড়রা উঠে আসবে, ঠিক একই রকম ভাবে এখানে দক্ষ সংগঠক তৈরি হওয়ার একটা বিষয়টুকু থাকবে। আর আসিফ আকবরকে স্বাগত, কারণটা হলো যে আসিফ আকবর, আমি জানি যে আপনি জানেন যে তিনি কিন্তু ক্রিকেটও খেলেছেন, কুমিল্লায় তিনি টপ লেভেলে ক্রিকেট খেলে এসেছিলেন, এবং ক্রিকেট থেকে তিনি যখন গায়ক হয়েছেন তখনও ক্রিকেটের প্রতি তার প্রচুর প্যাশন রয়েছে। আমি তার সাথে নিজে কয়েকটা ট্যুরও করেছি, তার ক্রিকেট প্যাশন নিয়ে কোনো সন্দেহ নেই, তিনি দারুণ
ক্রিকেটকে ভালোবাসেন এবং তার আসার কারণ তিনি যদি বোর্ডে আসছেন এবার নির্বাচিত হয়ে আসছেন, আমি আশা করব যে কুমিল্লা ক্রিকেটকে বা আপনি চিটাং বিভাগের যে ক্রিকেট বেল্ট রয়েছে সেই বিভাগকে যেন ক্রিকেটার দ্বারা আরো বেরিয়ে আসতে পারেন এবং সেটাকে ক্রিকেটারদের একটা তীর্থস্থান ছিল কিন্তু একসময় আপনার চট্টগ্রাম বেল্ট, সেখান থেকে যেন ক্রিকেটার আরো বেরিয়ে আসতে পারেন সেই উদ্যোগটা তিনি ভালোভাবে নেবেন এবং আমি আশা করছি, আমি তাকে যতদূর জানি তিনি সেটাতে মানে তিনি যদি প্ল্যান নিয়ে থাকেন তাহলে তার কাজে তিনি সফল হবেন। ওনার কাছ থেকে আবারও জানার চেষ্টা করতে চাই যে যদি আমাদের বুলবুল ভাই যিনি সংগঠক, খুব দক্ষ সংগঠক আমরা বলি, যে কয়েকদিনে উনি ভালো কাজ করেছেন, ওনার কাছে প্রত্যাশাটা কি আপনার? আমি মনে করি যে এখন পর্যন্ত তিনি বোর্ড প্রেসিডেন্ট হননি, তিনি আগে ডিরেক্টর হবেন, তারপরে ডিরেক্টররা কিন্তু বোর্ড প্রেসিডেন্টটাকে ঠিক করবে। তবে সিচুয়েশন যেরকম ভাবে চলছে তাতে যদি নির্বাচন হয়, এখনো বলতে হচ্ছে আমাদেরকে যদি নির্বাচন হলে ডিরেক্টর হলে তিনি খুব সম্ভবত বোর্ড প্রেসিডেন্ট হবেন। আমি তার কাছ থেকে প্রথম যে জিনিসটা আশা করব সেটা হলো যে তিনি যখন 3 মাস আগে এখানে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে তিনি একটা T20 খেলতে চান, অর্থাৎ 3 বা 4 মাসের মতো বেশি থাকতে চান। তো এই জিনিসটা তাকে ক্লিয়ার করতে হবে যে তিনি এখন লম্বা ইনিংসটা কত লম্বা করতে চান, সামনের 4 বছর তিনি পুরোটুকু থাকবেন, টেস্ট খেলবেন, নাকি তিনি আরেকটি T20 খেলেই সেখান থেকে বিদায় নেবেন, নাকি পাপনের মতো অবস্থা হবে? না, সেরকম কোনো হওয়ার কোনো সুযোগটা নেই। আমি মনে করি যে তার যেহেতু তিনি যদি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে এখানে থাকতে চান তাহলে তাকে এখানে কিন্তু স্থায়ীভাবে থাকতে হবে, কারণ আপনি জানেন যে তিনি অস্ট্রেলিয়ায় তার পরিবার থাকে এবং তিনি এর আগে আইসিসিতে চাকরি করতেন এবং তিনি অস্ট্রেলিয়াও থাকেন। তো সবকিছু মিলে তার কাছ থেকে একটা পরিষ্কার একটা ব্যাখ্যা আসা উচিত যে তিনি তার ইনিংসটা কতদূর লম্বা করবেন। সেটাই আমি মনে করি যে তার কাছ থেকে ফার্স্টে আসতে পারলে তাহলে তার সম্পর্কে বা তার প্ল্যানিং সম্পর্কে আমরা জানতে পারবো। আমরাও সেই প্রত্যাশা করি যে উনি নিশ্চয়ই খোলাসা করবেন এই বিষয়টা। আমি সেই সাথে জানার চেষ্টা করতে চাই, এই নির্বাচন নিয়ে শুরু থেকেই আমরা দেখছিলাম যে সরকার পক্ষ বলা হচ্ছিল, সেই জায়গায় ক্রীড়া উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ অনেক কথা শুনছি আমরা, যে যেমন তামিমও তার যে বক্তব্যে বলেছেন যে তাদের ভূমিকার কারণেই উনি সরে গেছেন। আসলে এই জায়গায় ক্রীড়া উপদেষ্টা কি ভূমিকা ছিল আপনার? না, এখানে তো অবশ্যই তার ভূমিকা কিছুটা অবশ্যই স্পষ্ট ছিল। কারণটা হলো যে আপনি দেখবেন যে এই নির্বাচনে যারা সরকার সমর্থিত পক্ষে রয়েছেন তাদের সাথেও তিনি বৈঠক করেছেন এবং যারা বিপক্ষে রয়েছেন, যেটা তামিম ইকবালের সঙ্গে তার বৈঠক হয়েছে, তিনি নিজে স্বীকার করেছেন। তাহলে তামিম ইকবালের সাথে নিশ্চয়ই তার অন্য কোনো বিষয় আলাপ হবে না, বিষয়টা তো হবে আপনি নির্বাচন নিয়েই। এবং সেখানে তিনি হয়তো তার ইচ্ছার প্রতিফলন কিছুটা চেয়েছিলেন এবং তার পক্ষে যারা নির্বাচন বা সমর্থন যারা রয়েছেন তাদের কাছ থেকেও তিনি তার ইচ্ছাটুকু জানিয়েছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টা আমরাও তাকে প্রশ্ন করেছিলাম, তিনি বলেছেন যে তিনি তার ক্ষমতার অপব্যবহার করেননি, তিনি কোনো কিছুতে হস্তক্ষেপ করছেন না। তার যতটুকু এখতিয়ার রয়েছে, মানে আপনার ক্রীড়া উপদেষ্টা হিসাবে অথবা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে, ক্রীড়া স্পোর্টস মিনিস্ট্রির আপনার মিনিস্টার হিসাবে তার যতটুকু ক্ষমতা রয়েছে বা এখতিয়ার রয়েছে সেই এখতিয়ারটুকু তিনি আরোপ করছেন। এখানে এর বাইরে তিনি কোনো কিছু করছেন না। এখন এটাকে অনেকে হয়তো মনে করছেন যে হস্তক্ষেপ এবং তিনি মনে করছেন এটা স্বাভাবিক প্রক্রিয়া। আচ্ছা, এখানে আরেকটা যেটা জানতে চাই যে সেটা হলো যে এই যে তামিম তো একটা আমাদের বলা হচ্ছিল যে বিএনপি প্যানেলের সাথে যুক্ত হয়ে নির্বাচন করছেন। ওখানে আমরা খেয়াল করেছি যে কয়েকজন প্রার্থী প্রত্যাহার করেছে, তার মধ্যে বিএনপি এর নেতৃবৃন্দের ছেলে ছিলেন 3 জন সম্ভবত। আমি যদি এই জায়গাটা জানতে চাই যে তাহলে কি তামিম বিএনপি প্যানেলের নির্বাচন করার কারণেই তার এই আজকের যে অবস্থানে পড়তে হলো সেটার জন্য? না, আমি তামিম প্রসঙ্গে আসার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হলো যে আপনি ক্রীড়া মন্ত্রণালয়ের কথা বলছিলেন বা ক্রীড়া উপদেষ্টার কথা বলছিলেন। আমার মনে হয় যে তিনি যে পজিশনে রয়েছেন সেই পজিশন থেকে ক্রিকেট বোর্ডের মতো বা যে কোনো একটা ফেডারেশনের নির্বাচনে কোনো বিষয় তার আপনার জড়ানোটা আমি মনে করি না যে শোভন কোনো কিছু হবে। আপনি যখনই জড়াবেন সেখানে কিন্তু পক্ষ বিপক্ষ এক ধরনের বিষয় তৈরি হয়ে যায়। তো তিনি যদি নিজেকে এখান থেকে অ্যালুফ রাখতে পারতেন সেটা খুবই ভালো এবং সফিস্টিকেটেড একটা বিষয় হতো, তিনি সেটা পারেননি। আর তামিমের প্রসঙ্গে ফিরি, অবশ্যই আমি মনে করি যে তামিম এই নির্বাচনে সবচেয়ে বড় ভুল করেছেন যে তিনি একটা বিএনপি সমর্থিত প্যানেল নিয়ে তিনি কিন্তু আসতে চেয়েছিলেন। পলিটিক্যাল কিডস যে 4 জন রয়েছেন তাদেরকে নিয়ে তিনি তার প্যানেলটা তৈরি করতে চেয়েছিলেন, যাদেরকে আপনি ক্রিকেটে তাদের আগে কত অবদান রয়েছে বা তারা কোনো ক্রিকেট দলের সঙ্গে জড়িত ছিলেন কিনা বা ক্রিকেট সংগঠক হিসেবে তাদের পরিচিতিটা কেমন ছিল সেটা কিন্তু মোটেও কিন্তু আমাদের জানা ছিল না। তার চেয়ে বড় বিষয়টা হলো যে তারা যে ক্লাবগুলো থেকে এসেছেন সেই ক্লাবগুলোতে তারা এর আগে তাদের ভূমিকা কি ছিল সেটাও কিন্তু ক্রীড়া সাংবাদিক হিসেবে আমরা তেমন কোনো কিছু জানতাম না। আমি জানি না যে আমরা অন্ধকারে ছিলাম নাকি তারাই অন্ধকার থেকে হঠাৎ করে এখানে এসে ক্রীড়া সংগঠক হওয়ার জন্য তাদের একটা খায়েশ হয়েছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে তামিম ইকবাল মেড এ মিস্টেক, যে তিনি যদি একা নির্বাচন করতেন, কোনো প্যানেল ছাড়া তামিম ইকবাল যদি একা নির্বাচন করতেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি তামিম ইকবাল উইল গেট হাইয়েস্ট ভোট।
কিন্তু তিনি সেই ভুলটি করেছেন যে তিনি তার সভাসদ নিয়ে অনেককে নিয়ে একসাথে পূর্ণ প্যানেলে এসে ক্রিকেট বোর্ডে আসবেন এবং তিনি সেখানকে কোনো না কোনো এক সময় হয়তো সভাপতি হবেন। দেখুন, আপনাকে আগে কাউন্সিলর হতে হবে, তারপর আপনাকে ডিরেক্টর হতে হবে, দেন সেই ডিরেক্টররা চুজ করবে হু উইল বি দ্য বস। সো তিনি, আমার মনে হয় যে তার শুরুর যে প্রক্রিয়াটা ছিল সেই শুরুর প্রক্রিয়াটা তিনি মানে খুব ভালো মতো করতে পারেননি, এবং আমি এখনো বিশ্বাস করি তামিম ইকবাল যদি এই নির্বাচনে থাকতেন তাহলে নির্বাচনটা এত একপেশে হতো না, এবং এই নির্বাচনে অন্তত আর কেউ না জিতুক, তামিম ইকবালকে নিশ্চিতভাবে কিন্তু আপনার কাউন্সিলররা ভোট দিতেন। আমার আর ছোট্ট একেবারে 30 সেকেন্ডে জানতে চাই যে তামিম ইকবাল যদি এই যে সংগঠক হিসেবে বা বিসিবি প্রেসিডেন্ট হিসেবে আসতেন তাহলে কি আপনি তার কাছে ভালো কিছু প্রত্যাশা করতে পারতেন? অবশ্যই অবশ্যই, তার যে ক্রিকেট জ্ঞান, সেই ক্রিকেট জ্ঞান থেকে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট অনেক উপকৃত হতো, কারণ তিনি তো একদম খেলাটাকে খুব কাছ থেকে দেখেছেন, এবং তিনি শুধুমাত্র বাংলাদেশের সমস্যা নিয়ে কিন্তু পড়ে থাকতেন না, তিনি দেখতেন যে আপনি এই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটা কিন্তু তিনি দেখে এসেছেন। সো তার ক্রিকেট জ্ঞানটা যদি আমি মনে করি, বা ক্রিকেট জ্ঞান এবং ক্রিকেট মস্তিষ্ক সেটা কাজে লাগাতে পারতো বাংলাদেশ ক্রিকেট, তাহলে সেটাতে বাংলাদেশের ক্রিকেট কিন্তু আপনার লাভবান হতো। আমরা ধন্যবাদ প্রিয় অতিথি। আমরা আসলে কথা বলছিলাম বিসিবি একেবারে শেষ প্রান্তে। আমরা আসলে সবসময় যেটা চাই যে বাংলাদেশের দিন শেষে ক্রিকেটটা এগিয়ে যাক। বাংলাদেশের 18 কোটি মানুষ চায় বাংলাদেশের ক্রিকেটের জয় হোক, কারণ ক্রিকেট জিতে গেলে বাংলাদেশ জিতে যায়। আমরাও প্রত্যাশা করি যে বিসিবির মতো একটা প্রতিষ্ঠান সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের প্রত্যাশা করেছিলাম, সেখান থেকে আমরা মনে করি না বিচ্যুত হবে। যে নেতৃবৃন্দ আসবে সেই নেতৃবৃন্দ আমাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা রেখেই আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন।